গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের শঙ্খনীল কারাগার। বাস থেকে নেমে হকচকিয়ে গেলাম। বৃষ্টিতে ভেসে গেছে সব। রাস্তায় পানির ধারাস্রোত। লোকজন চলাচল করছে না। লাইট পোস্টের বাতি নিভে আছে। অথচ 10 মিনিট আগেও যেখানে ছিলাম সেখানে বৃষ্টির নামগন্ধ নেই। শুকনো খটখট করছে চারদিক। কেমন অবাক লাগে ভাবতে, বৃষ্টি এসেছে, ঝুপঝুপ করে একটা ছোট্ট জায়গা ভিজিয়ে চলে গেছে, আর এতেই আর শৈশব পরিচিত এ অঞ্চল কেমন ভৌতিক লাগছে। হাঁটতে গা ছমছম করে। রাত 9টাও হয়নি। এর মধ্যেই রশিদের চায়ের স্টল বন্ধ হয়ে গেছে। মডার্ন লন্ড্রিও ঝাঁপ ফেলে দিয়েছে। একবার মনে হলো হয়তো আমার নিজের ঘড়ি বন্ধ হয়ে আছে। রাত বাড়ছে ঠিকই, টের পাচ্ছি না। কানের কাছে ঘড়ি ধরতেই ঘড়ির আওয়াজ ছাপিয়ে মন্টুর গলা শোনা গেল। রাস্তার পাশে নাপিতের যে সমস্ত ছোট ছোট টুলকাঠের বাক্স থাকে তারই একটায় জড়সড় হয়ে বসে আছে। আলো ছিল না বলেই এতক্ষণ নজরে পড়েনি। চমকে বললাম, মন্টু, কি হয়েছে রে? কিছু হয়নি। স্পঞ্জের স্যান্ডেল হাতে নিয়ে মন্টু টুল বাক্স থেকে উঠে এলো। কাদায় পানিতে মাখামাখি। ধরা গলায় বলল, পা পিছলে পড়েছিলাম, স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেছে। এত রাতে বাইরে কি করছিলি? তোমার জন্য বসেছিলাম। এত দেরি করেছ কেন? বাসায় কিছু হয়েছে মন্টু? না, কিছু হয়নি। মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে ভিক্ষে করে খেতে। মন্টু শার্টের লম্বা হাতায় চোখ মুছতে লাগলো। টুনুদের বাসায় ছিলাম। টুনুর মাস্টার এসেছে, সেজন্য এখানে বসে আছি। কেউ নিতে আসেনি? রাবেয়া আপা এসে 4 আনা পয়সা দিয়ে গিয়েছে। বলেছে তুমি আসলে তোমাকে নিয়ে বাসায় যেতে। মন্টু আমার হাত ধরল। 10 বছরের একটা বাচ্চা ছেলে সন্ধ্যা থেকে বসে আছে বাইরে। এর ভিতর ঝড় বৃষ্টি হয়েছে। বাতিটাতি নিভিয়ে লোকজন ঘুমিয়েও পড়েছে। সমস্ত ব্যাপারটার ভিতরই বেশ খানিকটা নির্মমতা আছে। অথচ মাকে এ নিয়ে কিছুই বলা যাবে না। বাবা রাত 10টার দিকে ঘরে ফিরে যখন সব শুনবেন তখন তিনি আরও চুপ হয়ে যাবেন। মুখ কালো করে ঘুরে বেড়াবেন এবং একদিন ক্ষতিপূরণ হিসেবে চুপি চুপি হয়তো একটি সিনেমাও দেখিয়ে আনবেন। দাদা, রুনুকেও মা তালাবদ্ধ করে রেখেছে। ট্রাঙ্ক আছে যে ঘরটায়, সেখানে। রুনু কি করেছে? আয়না ভেঙেছে। আর তুই কি করেছিলি? আমি কিছু করিনি। ঝুনু বারান্দায় মোড়া পেতে চুপচাপ বসেছিল। আমাদের দেখে ধড়বড় করে উঠে দাঁড়ালো। দাদা, এত দেরি করলে কেন? যা খারাপ লাগছে। কি হয়েছে ঝুনু? কত কি হয়েছে, তুমি রাবেয়া আপাকে জিজ্ঞেস করো। গলার শব্দ শুনে রাবেয়া বেরিয়ে এলো। চোখে ভয়ের ভাবভঙ্গি প্রকট হয়ে উঠেছে। চাপা গলায় বলল, মার ব্যথা শুরু হয়েছে রে খোকা। বাবা তো এখনো আসলো না, কি করি বলতো? কখন থেকে? আধ ঘন্টাও হয়নি। মার কাছ থেকে চাবি এনে দরজা খুলে দেব রুনুর, সেই জন্য গিয়েছি, দেখি এই অবস্থা। ভিতরের ঘরে পা দিতেই রুনু ডাকল, ও দাদা, শুনে যাও। মার কি হয়েছে দাদা? কিছু হয়নি। কাঁদছে কেন? মার ছেলে হবে। ও দাদা, তালাটা খুলে দাও, আমার ভয় লাগছে। একটু দাঁড়া, রাবেয়া চাবি নিয়ে আসছে। এখান থেকে মায়ের অস্পষ্ট কান্না শোনা যাচ্ছে। কিছু কিছু কান্না আছে যা শুনলেই কষ্টটা সম্বন্ধে শুধু যে একটা ধারণাই হয় তাই নয়, ঠিক সেই পরিমাণ কষ্ট নিজেরও হতে থাকে। আমার সেই ধরনের কষ্ট হতে লাগলো। রাবেয়া এসে রুনুর ঘরের তালা খুলে দিল। রাবেয়া বেচারি ভীষণ ভয় পেয়েছে। তুই এত দেরি করলি খোকা, এখন কি করি বল? ওভারসিয়ার কাকুর বউকে খবর দিয়েছি, তিনি ছেলেকে ঘুম পাড়িয়ে আসছেন। তুই সবাইকে নিয়ে খেতে আয়।
শুধু ডাল ভাত। যা কাণ্ড সারাদিন ধরে, রাঁধব কখন? মার মেজাজ এত খারাপ আগে হয়নি। হড়বড় করে কথা শেষ করেই রাবেয়া রান্নাঘরে চলে গেল। কলঘরে যেতে হয় মার ঘরের সামনের বারান্দা দিয়ে। চুপি চুপি পা ফেলে যাচ্ছি, মা তীক্ষ্ণ গলায় ডাকলেন, খোকা। কি মা? তোর বাবা এসেছে? না। আয় ভিতরে, বাইরে দাঁড়িয়ে আসিস কেন? ব্যথাটা বোধহয় কমেছে, সহজভাবে নিঃশ্বাস নিচ্ছেন। মার মুখে বিন্দু বিন্দু ঘাম, আর ফ্যাকাশে ঠোঁট ছাড়া অসুস্থতার আর কোনো লক্ষণ নেই। খোকা, মন্টু এসেছে? এসেছে। আর রুনুর ঘর খুলে দিয়েছে রাবেয়া? দিয়েছে। যা, ওদের নিয়ে আয়। রুনু, ঝুনু আর মন্টু জড়সড় হয়ে দাঁড়ালো সামনে। কিছুক্ষণ চুপ থেকেই মা বললেন, কাঁদছ কেন রুনু? কাঁদছি না তো। বেশ, চোখ মুছে ফেলো। ভাত খেয়েছ? না। যাও, ভাত খেয়ে ঘুমাও গিয়ে। মন্টু বলল, মা, আমি বাবার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকব? না না, ঘুমাও গিয়ে। রুনু মা, কাঁদছ কেন তুমি? কাঁদছি না তো। আমার কিছু হয়নি। সবাই যাও, ঘুমিয়ে পড়ো। যাও যাও। ঘর থেকে বেরিয়েই কেমন যেন খারাপ লাগতে লাগলো আমার। আমাদের এই গরিব ঘর, বাবার অল্প মাইনের চাকরি, এর ভিতর মা যেন সম্পূর্ণ বেমানান। বাবার সঙ্গে তার যখন বিয়ে হয়, তিনি তখন ইতিহাসে MA পরীক্ষা দেবেন, আর বাবা তাদের বাড়িরই আশ্রিত। গ্রামের কলেজ থেকে BA পাশ করে চাকরি খুঁজতে এসেছেন শহরে। তাদের কি যেন আত্মীয় হন। বিয়ের পর এই বাড়িতে এসে ওঠেন দুজন। মার পরীক্ষা দেওয়া হয়নি। কিছুদিন কোনো এক স্কুলে মাস্টারি করেছেন, সেটি ছেড়ে দিয়ে ব্যাংকে কি একটা চাকরিও নেন। সে চাকরি ছেড়ে দেন আমার জন্মের পরপর। তারপর একে একে রুনু হলো, ঝুনু হলো, মন্টু হলো, মা গুটিয়ে গেলেন নিজের মধ্যে। সব ছেড়ে ছুড়ে দিয়ে মা আমাদের গরিব ঘরে এসেছেন বলেই তার সামান্য রূপের কিছু কিছু আমরা পেয়েছি। তার আশৈশব লালিত রুচির কিছুটা ক্ষুদ্র ভগ্নাংশ হলেও সঞ্চারিত হয়েছে আমাদের মধ্যে। শুধু যার জন্য তৃষিত হয়ে আছি, সেই ভালোবাসা পায়নি কেউ। রাবেয়ার প্রতি একটা গাঢ় মমতা ছাড়া আমাদের কারো প্রতি তার কোনো আকর্ষণ নেই। মার অনাদর খুব অল্প বয়সে টের পাওয়া যায়, যেমন আমি পেয়েছিলাম। রুনুঝুনু নিশ্চয়ই পেয়েছে। অথচ আমরা সবাই মিলে মাকে কি ভালোই না বাসি। উকিল সাহেবের বাসায় টেলিফোন আছে, সেখান থেকে ছোট খালার বাসায় টেলিফোন করলাম। ছোট খালা বাসায় ছিলেন না। ফোন ধরল কিটকি। কি হয়েছে বললেন খোকা ভাই? মার শরীর ভালো নেই। কি হয়েছে খালার? কি হয়েছে বলতে গিয়ে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। এদিকে উকিল সাহেব আবার কান খাড়া করে শুনছেন কি বলছি। কোনো রকমে বললাম, মার ছেলে হবে কিটকি। আপনাদের তো ভারী মজা, কতগুলো ভাই বোন, আমি একদম একা। কিটকি, খালাকে সকাল হলেই বাসায় একবার আসতে বলবে। হ্যাঁ বলবো, আমিও আসব। মার বাড়ির লোকজনের ভিতর এই একটিমাত্র পরিবারের সঙ্গে আমাদের কিছুটা যোগাযোগ আছে। ছোট খালা আসেন মাঝে মাঝে। কিটকির জন্মদিন, পুতুলের বিয়ে, এই জাতীয় উৎসবগুলোতে দাওয়াত হয় রুনুঝুনুর। বাসায় ফিরে দেখি বাবা এসে গেছেন। ওভারসিয়ার কাকুর বউ এসেছেন। ধাই সুহাসিনীও এসেছে। রান্নাঘরে বাতি জ্বলছে। রাবেয়া ব্যস্ত হয়ে এঘর ওঘর করছে। বাবা ভিতরের বারান্দায় ইজি চেয়ারে শুয়ে ঘন ঘন সিগারেট খাচ্ছেন। আমাকে দেখে যেন একটু জোর পেলেন। তোর ছোট খালাকে খবর দিয়েছিস খোকা? জি দিয়েছি। আপনি কখন এসেছেন? আমার একটু দেরি হয়ে গেল। তোর আজিজ খাকে মনে আছে? ঘড়ির দোকান ছিল যে, আমাদের খুব বন্ধু মানুষ। সে হঠাৎ মারা গেছে। গিয়েছিলাম তার বাসায়। বাবা যেন আমার কাছে কৈফিয়ত দিচ্ছেন, এমন ভাবভঙ্গি করে বলতে লাগলেন, আজিজ খার বউ ঘন ঘন ফিট হচ্ছে। একবার মনে করলাম থেকেই যাই। ভাগ্য ভালো থাকিনি, নিজের ঘরে এত বড় বিপদ। বিপদ কিসের বাবা? না, বিপদ অবশ্যই নয়, কিন্তু রাতে এমন একটা বাজে স্বপ্ন দেখেছি, যতবারই মনে হয় হাত পা ঠান্ডা হয়ে আসে। কিছুক্ষণ আগে রাবেয়াকে বলেছি সে কথা।
কি স্বপ্ন? না না, রাতের বেলা কেউ স্বপ্ন বলে নাকি রে? যা তুই রাবেয়ার কাছে গিয়ে বস একটু। ঘরে যদিও অনেকগুলো প্রাণী জেগে আছি, তবু চারদিক খুব বেশি রকম নীরব। রান্নাঘরে দু একটি বাসনকোসন নাড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বাবা অবশ্যই মাঝে মাঝে বিড়বিড় করে কি যেন বলছেন। তার একা একা কথা বলার অভ্যাস আছে। মাঝে মাঝে যখন মেজাজ খুব ভালো থাকে তখন গুনগুন করে গানও গান। কথা বোঝা যায় না। ও মন মন রে, এই লাইনটি অস্পষ্ট শোনা যায়। রাবেয়া বলে, বাবার নৈশ সঙ্গীত। রাবেয়াটা এমন ফাজিল। রান্নাঘরে গিয়ে দেখি একটা মস্ত অ্যালুমিনিয়ামের সসপ্যানে পানি ফুটছে। রাবেয়ার ঘুম ঘুম ফোলা মুখে আগুনের লাল আঁচ এসে পড়েছে। সে আমার দিকে তাকিয়ে কি ভেবে অল্প হাসল। আমি বললাম, হাসছিস যে? এমনি। সুহাসিনী মাসির আমি কি নাম দিয়েছি জানিস? কি নাম? কুহাসিনী মাসি। ওর হাসি শুনলে আমার গা জ্বলে। একটু আগে কি বলেছে জানিস? কি বলেছে? থাক, শুনে কাজ নেই। বল না। বলে, আজ তোমার মার জন্য এসেছি, একদিন তোমার জন্য আসবো খুকি। বলতে বলতে রাবেয়া মুখ নিচু করে হাসল। সে মনে হলো কথাটা বলে ফেলে বেশ লজ্জা পেয়েছে। হঠাৎ করে ব্যস্ত হয়ে কি খুঁজতে লাগলো মিটসেফে। আমি বললাম, তোর ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে বেশ খুশি হয়েছিস শুনে। তুই একটা গাধা। লজ্জায় রাবেয়া লাল হয়ে উঠল। আমি অপ্রস্তুত হয়ে বললাম, লজ্জা পাওয়ার কি হয়েছে? যা, লজ্জা পেলাম কোথায়? তোর যে কথা। যাই দেখে আসি রুনু ঝুনুরা মশারি ফেলে ঘুমিয়েছে কিনা। যা মশা। রাবে আমার 5 বছরের বড়। এই বয়সে মেয়েরা খুব বিয়ের কথা ভাবে। তাদের অন্তরঙ্গ সখীদের সাথে বিয়ে নিয়ে হাসাহাসি করে। রাবেয়ার একটি বন্ধুও নেই। আমি তার একমাত্র বন্ধু। সুহাসিনী মাসির সেই কথাটি হয়তো এই জন্যই বলেছিল আমাকে। আর আমি এমন গাধা, তাকে উল্টো লজ্জা দিয়ে ফেললাম। মেয়েরা লজ্জা পেলে এত বেশি অপ্রস্তুত হয় যে যে লজ্জা দিয়েছে তার অস্বস্তির সীমা থাকে না। ঘরে খুব হৈ হৈ পড়ে বেড়ালেও রাবেয়া ভীষণ রকম লাজুক। কলেজে যাওয়া বন্ধ করার ব্যাপারটি ধরা যাক। 3 বছর আগে হঠাৎ একদিন এসে বলল, বাবা, আমি আর কাজ করব না। বাবা অবাক হয়ে বললেন, কেন মা? এমনি। মা বললেন, রাবেয়া, তোমাকে কি কেউ কিছু বলেছে? না মা, কেউ কিছু বলেনি। কোনো চিঠি ফিঠি দিয়েছে নাকি কোনো ছেলে? না মা, আমাকে চিঠি দেবে কেন? তবে কলেজে যাবে না কেন? এমনি। না, এমনি না। বলো তোমার কি হয়েছে? রাবেয়া হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, মা, ছেলেরা আমাকে মা কালী বলে ডাকে। আমাদের ভিতর রাবেয়াই শুধু মার রং পায়নি। যতটুকু কালো হলে মায়েরা মেয়েদের শ্যামলা বলেন, রাবেয়া তার চেয়েও কালো। কিন্তু ছেলেরা শুধু গায়ের রংটাই দেখল। ও ছেলে। তাকিয়ে দেখি সুহাসিনী মাসি। ধবধবে করছে গায়ের রং। ফোলা ফোলা চোখে এক বেমানান চশমা। আমি উঠে দাঁড়ালাম। খামোখা তোমার বাবা আমার ঘুম ভাঙিয়ে এনেছে। এখনো অনেক দেরি। 9টার আগে নয়। আমি চুপ করে রইলাম। সুহাসিনী মাসি বললেন, মেয়েটি কই, লম্বা মতো মেয়েটি? আসবে এক্ষুনি। কেন? 1 কাপ চা করে দিতে বলতাম। এই যে, ও খুকি, মাসিকে চা করে দাও না 1 কাপ। রাবেয়া হাসি মুখে বলল, দি। আপনি বসবেন এখানে? না, আমি একটু শোবো ভেতরের ইজি চেয়ারে। রাবেয়া তাকালো আমার চোখে চোখে। তোর লাগবে নাকি 1 কাপ? দে। তাহলে 5 কাপ দি। বাবাকে 1 কাপ, আমার নিজের 2 কাপ। রাবেয়া চায়ের সরঞ্জাম সাজাতে লাগলো। অত্যন্ত নিপুণ হাত, দেখতে ভালো লাগে। আমি বললাম, মাসির বয়স কত রে? অনেক। আমি ছাড়া সবাই তো তার হাতে। দেখলে মনে হয় না, তাই না? হুম। মার ব্যথাটা একটু কম মনে হয়।
6বার মা এমন কষ্ট পেলেন। তোরা তো সুখে আছিস, কষ্ট যা তা তো মেয়েদেরই। পেটে ছেলে মেয়ে আসা মানেই এক পা কবরে রাখা। আমি বললাম, কষ্টটা যদি পুরুষরাও পেত তাহলে তুই খুশি হতি? জানি না, বলেই রাবেয়া হঠাৎ কি মনে করে হাসতে লাগলো। হাসির উচ্ছ্বাসে পেয়ালার দুধ গেল উল্টে, আঁচল খসে পড়ল মেঝে। অবাক হয়ে বললাম, হাসির কি হয়েছে, এত হাসছিস কেন? একটা গল্প মনে পড়ছে, তাই হাসছি। কি গল্প? বাজে গল্প, তবে খুব মজার। শুনলে তুই নিজেও হাসবি। শুনবি? বল। একদল মেয়ে আল্লাহর কাছে নালিশ করল। তাদের বক্তব্য, ছেলে মেয়ে হওয়ার ব্যথাটা শুধু মেয়েদেরই হবে কেন, এবার থেকে ছেলেদেরও হতে হবে। ব্যথার ভাগ্যও সমান সমান। আল্লাহ বললেন, ঠিক আছে, তাই হবে। তারপর হলো কি শোন। মেয়েদের এই দলটির যিনি প্রেসিডেন্ট ছিলেন তার ব্যথা শুরু হলো। কিন্তু কি আশ্চর্য, স্বামী বেচারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কোনো ব্যথা ব্যথা নেই। এদিকে তাদের গাড়ির ড্রাইভার ছুটির দরখাস্ত করেছে, তার নাকি হঠাৎ ভীষণ ব্যথা শুরু হয়েছে পেটে। তারপর তারপর আবার কি? মেয়েরা বলল, আল্লাহ তোমার পায়ে পড়ি, ব্যথার ভাগাভাগি আর চাই না, আমাদের কষ্ট আমাদেরই থাক। তুই হাসলি না একটুও? আগে শুনেছিস নাকি? না, তবে নোংরা গল্প, তাই হাসলাম না। ও। রাবেয়া চায়ের পেয়ালা হাতে বেরিয়ে গেল। সে খুব অপ্রস্তুত হয়েছে, চোখ লজ্জায় ভিজে উঠেছে। আমার খারাপ লাগতে লাগলো। অন্য সময় হলে ওই গল্পেই প্রচুর হাসতাম, আজ পারিনি। হয়তো মায়ের কথা ভাবছিলাম বলে। চায়ের পেয়ালা হাতে বারান্দায় এসে দাঁড়াতেই দেখি মন্টু গুটি গুটি পায়ে বেরিয়ে এসেছে। কিরে মন্টু, ঘুম আসছে না দাদা? কেন? রুনু ঝুনু ঘুমিয়ে পড়েছে, আমার একা একা ভয় লাগছে। কিসের ভয়? ভূতের। রাবেয়া রান্নাঘরে ফিরে যাচ্ছিল। মন্টু ডাকল, আপা, আমি চা খাবো। এক ফোঁটা ছেলের রাত 3টের সময় চা চাই, সিগারেটও লাগবে নাকি বাবুর? দিই বাবার কাছ থেকে এনে। আপা, ভালো হবে না বলছি। ও ঘর থেকে কাপ নিয়ে আয় একটা, দেখিস, ফেলে দিয়ে একাকার করিস না। ভোর হয়ে আসছে, কাক ডাকছে। মুরগির ঘরে মুরগিগুলো সারা শব্দ দিচ্ছে। চাঁদের আলো ফিকে হয়ে এসেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোর হওয়া দেখছি। ভেতরের ঘর থেকে বাবা বেরিয়ে এলেন, ভীত গলায় ডাকলেন, খোকা। জি? তোর মাকে মনে হয় হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো। কেন হঠাৎ করে? না, মানে সুহাসিনী বলল, এখন বয়স হয়েছে কি না, তাছাড়া। তাছাড়া কি? না, মানে কিছু নয়। আমার কেন যেন খারাপ লাগছে স্বপ্নটা দেখার পর। দেখলাম যেন আমি একটা ঘরে। একটা ঘরে কি? না না, রাতের বেলায় স্বপ্ন বলে নাকি কেউ? বাবা থতমত খেয়ে চুপ করলেন। মায়ের সেই ভয় ধরানো চিৎকার আর শোনা যাচ্ছে না। কোথা থেকে দুটি বেড়াল এসে ঝগড়া করছে, অবিকল শিশুদের কান্নার আওয়াজ। বাবা বললেন, খোকা, আমি হাসপাতালে গিয়ে অ্যাম্বুলেন্সকে খবর দিই। আপনার যেতে হবে না, আমি যাই, বরঞ্চ পাশের বাড়ি থেকে ফোন করে দেই। না না, ফোন করলে কাজ হবে না, আসতে দেরি করবে, বাসা চিনবে না, অনেক ঝামেলা, তুই থাক। বাবা চাদর গায়ে দিয়ে বেরিয়ে গেলেন। এত রাতে রিক্সা টিক্সা কিছু পাওয়া যাবে না, হেঁটে হেঁটে যেতে হবে। আমি ইজি চেয়ারে চুপচাপ বসে রইলাম। যে শিশুটি জন্মাবে সে এত আয়োজন, এত প্রতীক্ষা ও যন্ত্রণার কিছুই জানছে না। এই জাতীয় চিন্তা হতে লাগলো। অন্ধকার মাতৃগর্ভের কোনো স্মৃতি কারো মনে থাকে না, যদি থাকতো তবে কেমন হতো সে স্মৃতি কে জানে। জন্মের সমস্ত ব্যাপারটাই বড় নোংরা। রাবেয়া এসে দাঁড়ালো আমার কাছে, নিচু গলায় বলল, খোকা, বাবা কি হাসপাতালে গেছেন? হ্যাঁ। বাবা খুব ভয় পেয়েছেন না রে? পেয়েছেন। আমারও ভয় লাগছে খোকা। ভয় কিসের? আমি কিছুতেই বিয়ে করব না, দেখিস তুই। মা গো, কি কষ্ট। মায়ের কাছে গিয়েছিলি রাবেয়া?
হ্যাঁ। মা কি করছে? চিৎকার করছেন না, চিৎকার করার শক্তি নেই, খুব কষ্ট পাচ্ছেন। কি বাজে ব্যাপার। হুম। মাসি কি করছে? ঘুমাচ্ছে, বাজনার মতো নাক ডাকছে। মেয়ে মানুষের নাক ডাকা কি বিশ্রী, বাঁশির সরু আওয়াজের মতো তালে তালে বাজছে, ঘেন্না লাগে। মসজিদ থেকে ফজরের আজান হলো, ভোর হয়ে আসছে। অ্যাম্বুলেন্স এলো 6টার দিকে। ড্রাইভারটা মুস্কো জোয়ান, সঙ্গের হেল্পার দুটোরও গুন্ডার মতো চেহারা। হইচই করে স্ট্রেচার বের করলো তারা। সাত সকালেই অনেক লোকজন জড়ো হয়ে গেল। পাড়ার মেয়েদের প্রায় সবাই এসেছে। উকিল সাহেবের বউ আমাকে ইশারায় ডাকলেন। খোকা, তোর মার অবস্থা নাকি খুব খারাপ? হেড ক্লার্কের বউ বললেন, না তেমন কিছু নয়, দেখে আসুন না গিয়ে। এই যাচ্ছি বলে তিনি অ্যাম্বুলেন্সের ভিতরটা দেখতে চেষ্টা করতে লাগলেন। হেড ক্লার্কের বউ এসেছেন, তার সঙ্গে একটি সুন্দরী মতো মেয়ে। কম বয়সী কয়েকজন ছেলে মেয়ে দেখি হৃষ্টচিত্তে ঘুরে বেড়াচ্ছে। মন্টু ভীষণ ভয় পেয়েছে। আমার একটা হাত শক্ত করে ধরে রেখেছে। মাঝে মাঝে সে যে কাঁপছে তা বুঝতে পারছি। রুনু আর ঝুনুকে দেখছি না। রাবেয়া উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একা একা। মন্টু বলল, দাদা তোমাকে ডাকছে। কে? ওভারসিয়ার কাকু। মন্টুর হাত ধরে ওপাশে গেলাম। হয়তো হাজারো কথা জিজ্ঞেস করবেন। পুরুষ মানুষের মেয়েলি কৌতূহলে বড় খারাপ লাগে। ওভারসিয়ার কাকু খালি পায়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে বললেন, খোকা তোমাকে একটু ডাকছিলাম। কি জন্য চাচা? না, মানে তেমন কিছু নয়। ঘুম থেকে উঠেই অ্যাম্বুলেন্স দেখে, মানে ধরো তো খোকা, মাসের শেষ, কত রকম দরকার হয়। লজ্জা করো না সোনা, রাখো। কথা বলবার অবসর না দিয়ে চাচা সরে গেলেন। ওই দিকটায় হইচই হচ্ছে। স্ট্রেচারে করে মাকে তুলছে গাড়িতে। ছুটে গেলাম। বাবা, সঙ্গে কে যাচ্ছে? আমি আর তোর সুহাসিনী মাসি। রাবেয়াকে নিয়ে যান। না না, ও ছেলে মানুষ। খোকা, তোর ছোট খালাকে খবর দিস। গাড়ি স্টার্ট দিতেই বাবা আবার ডাকলেন, খোকা, ও খোকা, তোর মা ডাকছে, আয় একটু। গাড়ির ভিতর আবছা অন্ধকার। গলা পর্যন্ত চাদর জড়িয়ে মা পড়ে আছেন। সারা শরীর কেঁপে উঠছে এক একবার। মা নরম স্বরে বললেন, খোকা, আয় এদিকে। অস্পষ্ট আলোয় চোখে পড়ল যন্ত্রণায় তার ঠোঁট কেঁপে কেঁপে উঠছে। অদ্ভুত ফর্সা মুখের অদৃশ্য নীল শিরা কালো হয়ে ফুলে উঠছে। বিন্দু বিন্দু ঘাম জমেছে সারা মুখে। মা, কি জন্য ডেকেছেন? কি? মা কোনো কথা বললেন না। বাবা বললেন, দেরি হয়ে যাচ্ছে, খোকা তুই নেমে যা। আমিও সঙ্গে যাই বাবা। না না, তুই থাক, বাসায় ওরা একা। নেমে যা, নেমে যা। মাসি গলা বাড়িয়ে বললেন, পানের কৌটা ফেলে এসেছি, কেউ নিয়ে আসো তো, সঙ্গে দিয়ে দিই। গাড়ি ছেড়ে দিল। মন্টু গাড়ির পিছনে পিছনে বড় রাস্তা পর্যন্ত গিয়ে ফোপাতে ফোপাতে ফিরে এলো। রুনু ঝুনুকে নিয়ে আমি বসে রইলাম বারান্দায়। জন্ম বড় বাজে ব্যাপার, মৃত্যুর চেয়েও করুণ। বুকের উপর চেপে থাকা বিষণ্ণতা দেখতে দেখতে কেটে গেল। আবহাওয়া তরল হলো ঘণ্টাখানেকের মধ্যে। ছোট খালা এলেন 9টায়, তার মস্ত কালো রঙের গাড়িতে করে। সঙ্গে মেয়ে কিটকি। রাবেয়া ঢাউস এক কেটলি চায়ের পানি চড়িয়ে দিল। রুনু ঝুনু স্কুলে যেতে হবে না শুনে আনন্দে লাফাতে লাগল। সারা রাত নির্ঘুম থাকায় মাথা ধরেছিল। চুপচাপ শুয়ে রইলাম। ইউনিভার্সিটিতে এক দফা যেতে হবে। স্যার কাল খোঁজ করছিলেন, পাননি। আতিক কী জন্যে যেন তার বাসায় যেতে বলেছে, খুব নাকি জরুরি। চার্লি চ্যাপলিনের দ্য কিড ছবিটি চলছে গুলিস্তানে। আজ দেখব কাল দেখব করে দেখা হয়নি। দুদিনের ভিতর দেখতে হবে। সামনের হপ্তায় কি একটা বাজে ছবি যেন। কিরে খোকা, শুয়ে? মৃদু সেন্টের গন্ধ ছড়িয়ে খালা ঢুকলেন। খালার সঙ্গে মায়ের চেহারার খুব মিল, তবে খালা মোটাসোটা, মা ভীষণ রোগা।
খালা পাশের চেয়ারে বসলেন। জ্বর নাকি রে? জি না, এই শুয়েছি একটু। দেখি। খালা মাথায় হাত রাখলেন। না, মোটেও জ্বর নেই। ডাক্তারের বউ হাফ ডাক্তার হয়, জানো তো? জানি। জ্বর টর নয়, এমনি শুয়ে আছি। খারাপ লাগছে? তা তো লাগবেই, বুড়ো বয়সে মায়েদের যদি ম্যাটারনিটিতে যেতে হয়। আমি চুপ করে রইলাম। দরজার আড়াল থেকে কিটকি উকি দিল। খালা ডাকলেন, আয় ভিতরে। কিটকি লজ্জিতভাবে ঢুকল। যখন অন্য কেউ থাকে না তখন আমার সঙ্গে কিটকির ব্যবহার খুব সহজ ও আন্তরিক। বাইরের কেউ থাকলেই কিটকি সংকোচ ও লজ্জায় চোখ তুলে তাকায় না। শৈশবের একটি ছোট্ট ঘটনা থেকেই কিটকির এমন হয়েছে। সে তখন খুব ছোট, 6-7 বছর বয়স হবে। মায়ের সঙ্গে বেড়াতে এসেছে বাসায়। রুনুঝুনুর সঙ্গে সারা দুপুর হইচই করে খেলল। মা যখন সবাইকে খেতে ডাকলেন তখন তার হঠাৎ কি খেয়াল হলো কি জানি, মাকে গিয়ে বলল, খালা, আমি আপনাকে একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? না মা, বলবো না। আল্লাহর কসম বলুন। আল্লাহর কসম। তাহলে মাথা নিচু করুন, আমি কানে কানে বলি। মা মাথা নিচু করলেন এবং কিটকি ফিসফিস করে বলল, বড় হয়ে আমি খোকা ভাইকে বিয়ে করব। আপনি কাউকে বলবেন না তো? মা কিটকির কথা রাখেননি, সঙ্গে সঙ্গে সবাইকে বলে দিয়েছেন। যদিও সুদূর শৈশবের ঘটনা, তবু স্থানে অস্থানে এই প্রসঙ্গ তুলে বেচারিকে প্রচুর লজ্জা দেওয়া হয়। মা তো কিটকির সঙ্গে দেখা হলে একবার হলেও বলবেন, আমার বউ মেয়েকে কেউ দেখি যত্ন করছে না। কিটকি তার মায়ের পাশে বসল। সে আজ হলুদ রঙের কামিজ পরেছে, লম্বা বেলিতে মস্ত বড় বড় দুটি হলুদ ফিতের ফুল। অল্প হাসল কিটকি। আমি বললাম, কি কিটকি, আজ কলেজ নেই? আছে, যাব না। কেন? এমনি, কলেজ ভীষণ বোরিং। তাছাড়া খালার অসুখ। থাকবি আজ সারাদিন? হ্যাঁ, আজ রাতে আপনাকে ভূতের গল্প বলতে হবে। ভূতের গল্প শুনে কাঁদবি না তো আবার? ইস, কাঁদব? ছোটবেলায় কবে কেঁদেছিলাম, এখনো সেই কথা। ছোটবেলা তো তুই আরও কত কি করেছিস। ভালো হবে না কিন্তু। বলতে বলতে কিটকি লজ্জায় মাথা নিচু করল। খালা বললেন, আমি হাসপাতালে যাই খোকা। কিটকি, তুই যাবি আমার সঙ্গে? না মা, আমি থাকি এখানে। খালা চলে যেতেই রাবেয়া চায়ের ট্রে হাতে ঢুকল। বেশ মেয়ে রাবেয়া। এর ভিতর সে গোসল সেরে নিয়ে চুল বেঁধেছে, রান্না শেষ করেছে, এক দফা চা খাইয়ে আবার চা এনেছে। রাবেয়া হাসতে হাসতে বলল, কি কিটকি? না না, ভিটকি বেগম, এই ঘরে কি করছো? পূর্ব রাগ নাকি? সিনেমার মতো শুরু করলে যে। যা নাপা, আপনি তো ভারী মা ডাকলেন তাই। বেশ বেশ, তাই এমন গলদা চিংড়ির মতো লাল হয়ে গেছো যে? গরমে না হৃদয়ের উত্তাপে? যা নাপা, ভাল লাগে না। নিন নিন ভিটকি বেগম, চা নিন। কি সবসময় ভিটকি ডাকেন, জঘন্য লাগে। কিটকির কি কোনো মানে আছে, তাই ভিটকি ডাকি? যেন ভিটকির কত মানে আছে। আছেই তো, ভিটকি হচ্ছে ভিটকি মাছের স্ত্রীলিঙ্গ। অর্থাৎ তুই একটা গভীর জলের ভেটকি মাছ, বুঝলি? বেশ, আমি গভীর জলের মাছ। না, চা খাবো না। কাঁদো কাঁদো মুখে উঠে দাঁড়ালো কিটকি। কাউকে কিছু বলার অবসর না দিয়ে ঝড়ের মতো বেরিয়ে গেল। রাবেয়া হেসে উঠল হো হো করে। বলল, বড় ভালো মেয়ে। হুম, একটু অহংকার আছে, তবে মনটা ভালো। তাই নাকি? হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে। আর আমার মনে হয় কি জানিস? কি মনে হয়? মনে হয় মেয়েটির শৈশবে তোর দিকে যে টান ছিল তা যে এখনো আছে তাই নয়, চাঁদের কলার মতো বাড়ছে। তোর যত বাজে কথা। রাবেয়া বলল, মেয়েটির কথা ছেড়ে দেই। তোর যে 16 আনার উপর 2 আনা, 18 আনা টান, তাতে কোনো সন্দেহ নেই। কান টান লাল করে একেবারে টমেটো হয়ে গেছিস। আচ্ছা গাধা তো তুই।
রাবেয়া হাসতে হাসতে ভেঙে পড়ল। রুনু এসে ঢুকলো খুব ব্যস্তভাবে, হাতে একটা লুডো বোর্ড। কিরে রুনু, কিটকি আবার কি হয়েছে? কেন? চুপচাপ বসে আছে। আগে বলেছিল লুডো খেলবে, এখন বলছে খেলবে না। রাবেয়া উঁচু গলায় হাসল আবার। রুনুকে বললাম, রুনু, মন্টু কোথায়? মন্টুকে দেখছি না তো। মন্টু হাসপাতালে গেছে। হাসপাতালে কার সঙ্গে গেল? খালার সঙ্গে? না, একাই গেছে। তার নাকি খুব খারাপ লাগছিল, তাই একা একাই গেছে। কোন হাসপাতালে? চিনবে কি করে? চিনবে, তার স্কুলের কাছেই। চাটা খেয়ে গিয়েছে? না, খায়নি। রাবেয়া শুয়ে শুয়ে পা দোলাচ্ছিল। হঠাৎ কি মনে করে উঠে বসল। খোকা, তুই বাজি রাখতে চাস আমার সঙ্গে? কি নিয়ে বাজি? মায়ের ছেলে হবে কি মেয়ে হবে, এই নিয়ে। রাবিশ। রাখ না একটা বাজি। তোর কি মনে হয় ছেলে হবে? আমার কিছু মনে হয় না। বল না একটা কিছু। ছেলে। আমার মনে হয় মেয়ে। যদি ছেলে হয় তবে আমি তোকে একটা সিনেমা দেখার পয়সা দেব, আর মেয়ে হলে তুই কি দিবি আমাকে? কি বাজে বকিস, ভাল লাগে না। বল না কি দিবি, প্লিজ বল। ক্লাস শেষ হলো 1:30টায়। আতিক ছাড়ল না, টেনে নিয়ে গেল তার বাসায়। একটি মেয়ে নাকি প্রেমপত্র লিখেছে তার কাছে। সত্যি মেয়েটি লিখেছে না কোনো ছেলে ফাজলামো করেছে তাই ভেবে পাচ্ছে না। তার আসল সন্দেহটা আমাকে নিয়ে। আমি কাউকে দিয়ে লেখাইনি তো। যতবার বলছি আজ ছেড়ে দাও, আরেকদিন কথা হবে, আমার একটু কাজ আছে, ততই সে চেপে ধরে। উঠতে গেলেই বলে, কি এমন কাজ বল। কি যে কাজ তার বলতে পারি না লজ্জায়। অস্বস্তিতে ছটফট করি। বাসায় ফিরতে ফিরতে বিকেল। আমাকে দেখে ওভারসিয়ার কাকু দৌড়ে এলেন। খোকা, তোমার মার অবস্থা বেশি ভালো নয়, সবাই হাসপাতালে গেছে, তুমি কোথায় ছিলে? যাও তাড়াতাড়ি চলে যাও, রিক্সা ভাড়া আছে? আমার পা কাঁপতে লাগলো। আচ্ছন্নের মতো রিকশায় উঠলাম। সমস্ত শরীর টলমল করছে। কালো মতো একটি মেয়ে কাঁদছে। কি হয়েছে তার কে জানে। রাবেয়া বাবার হাত ধরে রেখেছে। রুনু ঝুনুকে দেখছি না। বাচ্চা বোনটা কাঁদছে ট্যাটা করে। খালা কোলে করে আছেন তাকে। খালা বললেন, দেখো খোকা, কি সুন্দর ফুলের মতো বোন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ফুলের মতো বোন হয়েছে একটি। আর আমাদের আশ্চর্য ফর্সা ভীষণ রোগা মা হাইফোরসেপ ডেলিভারিতে অপারেশন টেবিলে চুপচাপ মারা গেছেন। তেইশ বছর আগে মা এসেছিলেন আমাদের ঘরে। 23 বছরে একটিবারের জন্য নিজের বাবার প্রকাণ্ড বাড়িতে যাননি। কতই বা দূর, বাসে 4 আনার বেশি লাগে না। এত কাছাকাছি থেকেও যেন তিনি ধরাছোঁয়ার বাইরে। গৃহে 23 বছর কাটিয়ে দিলেন। হাসপাতালে মার চারপাশে তার পরিচিত আত্মীয়স্বজনরা ভিড় করলেন। নানাজানকে প্রথম দেখলাম আমরা। সোনালি ফ্রেমের হালকা চশমা, ধবধবে গায়ের রং। শাহজাহান নাটকে বাদশাহ শাহজাহানের চেহারা যেমন থাকে ঠিক সেরকম। নানাজান বাবাকে বললেন, মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যাই, তোমার আপত্তি আছে? বাবা চুপ করে রইলেন। নানাজান কথা বলছিলেন এমন সুরে যেন তার বাড়ির কোনো কর্মচারীর সঙ্গে বৈষয়িক কথা বলছিলেন। তিনি আবার বললেন, সেখানে মেয়ের মার কবর আছে, তার পাশেই সেও থাকবে। 23 বছর পর মা আবার তার নিজের ঘরে ফিরে গেলেন। একদিন যেমন সব ছেড়ে ছুড়ে এসেছিলেন, কোনো পিছুটান ছিল না, ফিরেও গেলেন তেমনি। সুর কাটল না কোথাও, ঘর সংসার চলতে লাগলো আগের মতোই। বয়স বাড়তে লাগলো আমাদের। রুনু, ঝুনু আর মন্টু ব্যস্ত হতে লাগলো তাদের পুতুলের মতো ছোট্ট বোনটাকে নিয়ে, যার একটিমাত্র দাঁত উঠেছে। মুখের নাগালের কাছে যাই পাচ্ছে তাই কামড়ে বেড়াচ্ছে সেই দাঁতে। সে সময় অসময়ে থ থ থ বলে আপন মনে গান গায়। আর রাবেয়া
অপূর্ব মমতা আর ভালোবাসায় ডুবিয়ে রেখেছে আমাদের। সমুদ্রের মতো এত স্নেহ কী করে সে ধারণ করেছে কে জানে। বাবা রিটায়ার করেছেন কিছুদিন হলো। 10টা-5টা অফিসের বাঁধা জীবন শেষ হয়েছে। ফেয়ারওয়েলের দিন রুনুঝুনু বাবার সঙ্গে গিয়েছিল। অফিসের কর্মচারীরা বাবাকে একটি কোরআন শরীফ, একটি ছাতা আর একজোড়া ফুলদানি উপহার দিয়েছে। এতেই বাবা মহা খুশি। মার অবর্তমানে যতটা শূন্যতা আসবে মনে করেছিলাম তা আসেনি। সমস্তই আগের মতো চলছে। সব মৃত্যু সম্বন্ধেই এ কথা হয়তো খাটে। অতি প্রিয়জন যদি পাশে না থাকে তবে কি করে বেঁচে থাকা যাবে? ভাবনাটা অর্থহীন মনে হয়। মৃত্যুর জন্য মানুষ শোক করে ঠিকই, কিন্তু সে শোক স্মৃতির শোক, এর বেশি কিছু নয়। কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে মার কথা মনে পড়ে। তখন অনেক রাত পর্যন্ত ঘুম আসে না। কিটকির কথা প্রাণপণে ভাবতে চেষ্টা করি তখন, যেন সে এসে বসেছে আমার পাশে। আমি বলছি, কি কিটকি, এত রাতে আমার ঘরে ভয় করে না? কিসের ভয়? ভূতের? আমি বুঝি আগের মতো ছেলে মানুষ আছি? না, তুই কত বড় হয়েছিস। সবাই বড় হচ্ছি আমরা। হ্যাঁ, দেখেছেন আমার চুল কত লম্বা হয়েছে? তোকে বব চুলে এর চেয়ে ভালো দেখতে লাগে। সত্যি? হ্যাঁ। কাঁচি আছে আপনার কাছে? কি করবি? বব করে ফেলি আবার। রাতে এ জাতীয় অসংলভ ভাবনা আমি বলেই হয়তো কিটকিটির দিনের বেলায় দেখলে লজ্জা ও সংকোচ বোধ করি, যেন একটা অপরাধ করে ধরা পড়েছি। কিটকি অবশ্য আগের মতোই আছে। হইচই করার নেশাটা একটু বেড়েছে মনে হয়। রুনুঝুনুর সঙ্গে খুব ভাব হয়েছে। প্রায়ই এদের দুজনকে সিনেমা দেখাতে নিয়ে যায়। আমার নিজের স্বভাব চরিত্রে বেশ পরিবর্তন এসেছে। যখন ছাত্র ছিলাম রাত জেগে পড়তে হতো, আর দু চোখে ভিড় করত রাজ্যের ঘুম। কষ্ট করে রাত জাগা। এখন ঘুমোবার অবসর আছে, কিন্তু চেপে ধরেছে ইনসমনিয়ায়। থানার ঘড়িতে বড় বড় ঘণ্টা বেজে ছোটগুলিও বাজতে শুরু করে। ঘুম আসে না এক ফোঁটা। বিছানায় গড়াগড়ি করি। ভোর হয়। সকালের আলো দু চোখে পড়তেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। 8টা বাজার আগেই রুনু ঝাঁকায়, দাদা ওঠ, চা জুড়িয়ে পানি হয়ে গেল। হোক, তোরা খা, শরীর খারাপ, আমি আর একটু ঘুমাই। রুনু চলে যেতেই রাবেয়া আসে। প্রবল ঝাঁকুনিতে চমকে উঠে শুনি, 3 মিনিটের মধ্যে না উঠলে দিচ্ছি মাথায় পানি ঢেলে। 1, 2, 3, 4, এই দিলাম, এই দিলাম। রাবেয়াকে বিশ্বাস নেই। উঠে পড়তে হয়। বারান্দায় মুখ ধুতে ধুতেই বাবা সকালের দীর্ঘ ভ্রমণ সেরে ফিরে আসেন। খুশি খুশি গলায় বলেন, তুই বড় লেট রাইজার, স্বাস্থ্য খারাপ হয়ে যেত। দেখ না আমার স্বাস্থ্য আর তোর স্বাস্থ্য মিলিয়ে। সত্যি চমৎকার স্বাস্থ্য বাবার। রিটায়ার করার পর আরও ওজন বেড়েছে। আমি সপ্রশংস চোখে তাকাই বাবার দিকে। বাবা হেসে হেসে বলেন, এত রোগা তুই, কলেজের ছেলেরা তোর কথা শোনে? তা শোনে। রাবেয়া রান্নাঘর থেকে চেঁচায়, না বাবা, মোটেই শোনে না। বাবা খুব খুশি হন। অনেকক্ষণ ধরে আপন মনে হাসেন। বেশ বদলে গেছেন তিনি। বাবা ছিলেন নিরীহ নির্লিপ্ত মানুষ। সকালে অফিসে যাওয়া, বিকালে ফেরা, সন্ধ্যায় একটু তাস খেলতে যাওয়া, 10টা বাজতে না বাজতে ঘুমিয়ে পড়া, খুবই চুপচাপ স্বভাব। আমাদের কাউকে কোনো কারণে সামান্য ধমক দিয়েছেন এও পর্যন্ত মনে পড়ে না। সংসারে বাবার যেন কোনো অস্তিত্ব নেই। আমাদের নিয়ে আর মাকে নিয়েই আমাদের সংসার। বাবার ভূমিকা নেপথ্য কোলাহলের। কেউ আমাদের দাওয়াত করতে এলে মাকেই বলতো। বাড়িওয়ালা ভাড়া নিতে এসে বলতো, খোকা তোমার মাকে একটু ডেকে দাও তো। অথচ বাবা হয়তো বাইরে মোড়ায় বসে মন্টুকে অঙ্ক দেখিয়ে দিচ্ছেন। এখন বাবা ভীষণ বদলেছেন। সবার সঙ্গে প্রচুর উৎসাহ নিয়ে আলাপ চালান। সেদিন ওভারসিয়ার কাকুর সঙ্গে মাছ ধরতে গিয়ে সারাদিন কাটিয়ে এসেছেন। খবরের কাগজ রাখেন 2টি। প্রতিটি খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। রাজনীতি নিয়েও আলোচনা চলে। খোকা, তোর কি ধারণা, আওয়ামী লীগ পপুলারিটি হারাবে? আমার? না, আমার কোনো ধারণা নেই।
ভালো করে পেপার পড়া চাই, না পড়লে কি কিছু বোঝা যায়? রাজনীতি বুঝতে হলে চোখ কান খোলা রাখা চাই, বুঝলি? কি, বিশ্বাস হলো না? না হবে না কেন? বিশ্বাস যদি না হয় কাগজ কলম নিয়ে আয়। 3 বছর পর পার্টির কী অবস্থা হবে লিখে দেই, সিল করে রেখে দে। 3 বছর পর অক্ষরের সাথে অক্ষর মিলিয়ে দেখবি। বাবার রূপান্তর খুব আকস্মিক, আর আকস্মিক বলেই বড় বড় চোখে প্রচুর মিথ্যা কথাও বলেন বানিয়ে বানিয়ে। সেদিন যেমন শুনলাম, ওভারসিয়ার কাকুর ছেলের বউয়ের সঙ্গে গল্প করছেন পাশের ঘরে। এ ঘর থেকে সমস্ত শোনা যাচ্ছে। কাউকে যেন বলো না মা, গতকাল রাতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি ব্যাপার চাচাজান? অনেক রাত তখন, আমি বারান্দায় ইজি চেয়ারে শুয়ে আছি। হঠাৎ ফুলের গন্ধ পেলাম, বকুল ফুলের গন্ধ। অবাক হয়ে চোখ তুলে তাকিয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। দেখি কি, খোকার মা হালকা হলুদ রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আম গাছটির নিচে। বলেন কি চাচা? হ্যাঁ রে মা, মিনিট 3 দেখলাম। রাত কত তখন? 12টার মতো হবে। গল্পটি যে সম্পূর্ণই মিথ্যা এতে কোনো সন্দেহ নেই। গতরাতে আমার এক ফোঁটা ঘুম হয়নি। সারা রাতই আমি বারান্দায় ইজি চেয়ারে বসে কাটিয়েছি। অথচ যে বাবা কোনোদিন অপ্রয়োজনে সত্যি কথাটি বলেননি, তিনি কেন এমন অনর্গল মিথ্যা বলে চলেন ভেবে পাই না। রাবেয়া একদিন বলছিল, মা মারা যাবার পর বাবা খুব ফ্রি হয়েছেন। তার মানে? মানে আর কি, মনে হয় বাবা মার সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারেননি। তুই কি সবসময় বাজে বকিস? আহা, এমনি বললাম। কে বলেছে বিশ্বাস করতে? বিশ্বাস না করলে অবশ্যই চলে, কিন্তু বিশ্বাস না করাই বা যায় কি করে? কিন্তু মার মতো মেয়ে 23 বছর কি করে মুখ বুজে এখানে কাটিয়ে দিয়েছেন ভেবে পাই না। বাবা মার সঙ্গে হাস্যকর আচরণ করতেন, যেন মনিবের মেয়ের সঙ্গে দিয়ে দেওয়া প্রিয় খানসামা একজন। ভালোবাসার বিয়ে হলে এরকম হয় না, সেখানে অসামঞ্জস্য হয়, অশান্তি আসে, কিন্তু মূল সুরটি কখনো কেটে যায় না। অথচ যতদূর জানি ভালোবেসেই বিয়ে হয়েছিল তাদের। কিছুটা খালা বলেছেন, কিছু বলেছেন বাবা, রাবেয়াও বলেছে কিছু কিছু। সে হয়তো শুনেছে মার কাছ থেকেই। সব মিলিয়ে এ ধরনের চিত্র কল্পনা করা যায়। শিরিন সুলতানা নামের 19 বছরের একটি মেয়ে সূর্য ওঠার আগে ছাদে বসে হারমোনিয়ামে গলা সাধত ঘড়ির কাঁটার মতো নিয়মে। 7টার দিকে গানের মাস্টার শৈলেন পোদ্দার আসতেন গান শেখাতে। তিনি আধ ঘণ্টা থাকতেন। এই সমস্ত সময়টা আজহার হোসেন নামের একটা গরিব আশ্রিত ছেলে কান পেতে অপেক্ষা করত, ছাদের চিলেকোঠায় ঘরটায়। সেখানেই সে থাকত। একদিন মেয়েটি কি একটি গান গাইল যেন, খুব ভালো লাগলো ছেলেটির। বেরিয়ে এসে কুণ্ঠিতভাবে বলল, আরেকবার গান না, মাত্র একবার। শিরিন সুলতানা গান তো গানইনি, ছাদের গান বন্ধ করে দিয়েছেন তারপর থেকে। লজ্জিত ছেলেটি অপরাধী মুখে আরও 2 বছর কাটিয়ে দিল চিলেকোঠার ঘরটায়। এই 2 বছরে শিরিন সুলতানার সঙ্গে তার একটি কথাও হয়নি। শুধু দেখা গেল দুজনে বিয়ে করে 150 টাকা ভাড়ার একটি ঘুপচি ঘরে এসে উঠেছেন। কি করে এটা সম্ভব হলো, তা আমার কাছে একটি রহস্য। রাবেয়ার কাছে জানতে চাইলে সে বলতো, আমি জানি কিন্তু বলবো না। কেন? এমনি। কি করবি শুনে? জানতে ইচ্ছা হয় না? বলবো তোকে একদিন, সময় হোক। সেই সময়ও হয়নি, জানাও যায়নি কিছু, অথচ খুব জানতে ইচ্ছা করে। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।